নমস্কার, কল্পনা বিলাসী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালোবাসার এই মরশুমে আপনারা শুনছেন কল্পনা বিলাসীর বিশেষ নিবেদন প্রি ওয়েডিং অডিও ওয়েব সিরিজ আমাদের কথা। আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শুনেছি পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম পুঞ্চার এক দামাল ছেলে সোমনাথ ও তার বন্ধুদের কিশোর বেলার কথা। তারা একসাথে ক্রিকেট খেলত, কাঁসাই পাড়ে আড্ডা দিত, হারুদার দোকানে গরম কচুরি খেত। এমনই একদিন ক্রিকেট খেলার সময় সোমনাথের মারা বল আঘাত করে একটি মেয়ের মাথায়। তারপর সেই কাণ্ড নিয়ে হেড স্যারের সামনে বিচার বসে। এরই মাঝে সোমনাথদের দলের সাথে মেয়েদের দলের বেশ ঝগড়া খুনসুটি চলতে থাকে। আর ঘটনাচক্রে এক লোডশেডিংয়ের রাতে চাঁদের আলোয় আমাদের গল্পের নায়ক সোমনাথ দেখা পায় এক আলুথালু বেশের কিশোরী। হ্যাঁ, এই কিশোরী আমাদের গল্পের নায়িকা শিল্পা। এর পরের ঘটনাগুলো জানতে হলে শুনতে থাকুন আমাদের কথার দ্বিতীয় পর্ব। কোন অনুভূতিটাকে ঠিক কি বলে সেটা আজও বুঝে উঠতে পারলাম না। মনে মনে একটু হাসলাম। ফ্লাইটের ঘোষণা কানে ঢুকতেই আমার ঘোর কেটেছে। আমি সব কিছু গুছিয়ে রওনা দিলাম প্লেনের উদ্দেশ্যে। আধ ঘন্টা পর প্লেনের সিটে বসতেই চোখটা আবার বুজে এলো। আজ আমার কি হয়েছে তা জানি না। খানিকক্ষণ পর একটা গুঞ্জনে তন্ত্রাচ্ছন্ন ভাবটা একটু কাটল। চোখ খুলতে দেখলাম একটা ছাত্রছাত্রীর দল নিজেদের মধ্যে বেশ গুঞ্জন করছে। বুঝলাম ওরা কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছে। ওদের দেখে বেশ ভালোই লাগলো। নিজেদের বন্ধুদের কথা মনে পড়ল। আমার শরীর রইল প্লেনে, আর মন সে মুহূর্তের মধ্যে ফিরে গেল বেশ কিছু বছর আগের একটা সকাল বেলায়, একটা ঘর ভর্তি ছেলে মেয়ের গুঞ্জনের ভেতর। মাধ্যমিক শেষ হওয়ার 1 মাস না যেতেই 11-এর টিউশনগুলো শুরু হয়ে গেল। মনে একরাশ বিরক্তি নিয়ে আমিও বাকিদের সঙ্গে ঢুকে গেলাম সেগুলোতে। সায়েন্স নেব সেটা 1 মাসের মধ্যেই ঠিক করে নিয়েছিলাম। ছেলেদের মধ্যে জয় বাদে সবাই সায়েন্স নেবে, কিন্তু মেয়েদের মধ্যে কে কি নিচ্ছে সেটা জানতাম না। সত্যনারায়ণ বাবুর কাছে ইংরেজি টিউশন নিয়েছি। সাধারণত বয়সের কারণে স্যার সেরকম পড়ান না, কিন্তু আমার বাবা দাদুর অনুরোধে আমাদের কয়েকজনকে পড়াতে রাজি হয়েছিলেন। একদিন টিউশনে এসে স্যার না থাকাতে দেবিকাকে জিজ্ঞেস করলাম, এই দেবিকা, তোদের মেয়েদের কে কি নিয়ে ভর্তি হবে রে? ওই তো স্মৃতিকণা, অর্পিতা, ওরা আর্টস নেবে, আর আমরা মানে আমি, অন্তরা, বন্দনা, মৌমিতা মোটামুটি আমরা সায়েন্স নিচ্ছি। আর বাকিদের কথা ঠিক জানি না রে। আচ্ছা। খাতায় আবার কি একটা লিখতে শুরু করেছি। হঠাৎ মনে পড়ল সেদিন রাত্রিরের কথা। সেই মেয়েটা, কি যেন নাম, ভুলে গেছি। সেই মেয়েটা কি নিল তা তো জানা হলো না। খাতা থেকে মুখ সরিয়ে আবার দেবিকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই মেয়েটা কি নেবে? কোন মেয়েটা? নাম তো জানি না রে, কি যেন নাম। ওই আমি মেয়েটার নাম জানি না। অগত্যা মৈনাক বলল, আরে ওই তো, আরে ওই যেই মেয়েটির মামা কলেজের প্রফেসর ছিল, আরে কি যেন নাম, ওই বুঝতে পারছিস তো? ও, তোরা শিল্পার কথা বলছিস? সে বোধহয় আর্টসই নেবে। মেয়েটার তো মা নেই, ও মামার কাছে থাকে। বুঝতেই পারছিস, এই তো কদিন আগে মানে মাধ্যমিকের আগে একটা ছেলে শিল্পাকে প্রপোজ করেছিল, আর সেটা ওর মামা মামি কি করে যেন জেনে গিয়েছে। সে কি বকুনি! উফ, শেষমেশ বেচারি দুঃখে সারা রাত বাড়ির বাইরেই বসেছিল, অথচ ওর কোনো দোষই ছিল না। আমার চোখের সামনে সেদিন রাত্রিরের দৃশ্যটা ভেসে উঠল।
আহারে, এর জন্য এত কাঁদছিল মেয়েটা? বুকের ভেতরটা কেমন যেন একটা করে উঠল। আমি আমার মাকে ছাড়া জীবনটা কল্পনাই করতে পারি না। আর ওই মেয়েটা, আমরা এতদিন একসাথে পড়েও এত কিছু জানতে পারিনি। টিউশনের সবাই দেবিকার এই কথা শুনে শিল্পার জন্য সমবেদনা জানিয়েছিল সেদিন, শুধু আমি ছাড়া। আমার সেদিন যে অনুভূতিটা হয়েছিল সেটা বোধহয় সমবেদনার থেকেও বেশি কিছু। আজ এতটা বড় হওয়ার পরে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরপাক খায়, জানেন? প্রেমের জন্ম কি সমবেদনা থেকে, নাকি প্রেম আদতে একটা মানুষকে আগলে রাখার জন্য দেখানো দয়া? সেদিন শিল্পার কথাটা শুনে আমার এতটা কেন কষ্ট হয়েছিল? কই, আরও কত দুঃখের কথা আমরা রোজ তো শুনি। সেগুলো শুনে আমাদের সেরকম অনুভূতি হয় না যেরকমটা সেদিন আমার হয়েছিল। আচ্ছা, কিছু মানুষের সঙ্গে কি আমাদের সত্যি আত্মিক সম্পর্ক থাকে? তাই কি আমরা শুধু সেই মানুষগুলোর প্রতি ওই অনুভূতিগুলো অনুভব করি? আজও উত্তর পাই না এসব প্রশ্নের। হয়তো এই সব প্রশ্নের উত্তর খোঁজার নামই জীবন। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার যাত্রাপথেরই নাম আমরা হয়তো সংসার দিয়েছি। টিউশনগুলোর চাপ বাড়তে শুরু করলো। ইংরেজি টিউশনে সেদিন সবার সামনে দেবিকার বলা কথাগুলো অজান্তেই মনে প্রভাব ফেলল। মেয়েটার প্রতি কেন জানি না একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো আমার। কিশোর আমি সেই অনুভূতির নামকরণ করতে পারিনি। সায়েন্সের টিউশন শুরু হতেই রোজকার খেলা, আড্ডা এসবের সময় কমল। আর দেখতে দেখতে চলে এলো আমাদের ছোটবেলার সবার সেই ভয়ানক দিনটা, মাধ্যমিকের রেজাল্টের দিন, জমের দুয়ারে যাওয়ার দিন। কাঁসাইয়ের তীরে বসেছিলাম। বিকেলবেলা কালী মন্দিরের সামনে খুদি পুকুরের মাঠে কতকগুলো বাচ্চা ছেলে ক্রিকেট খেলছে। কয়েকটা পাখি উড়ে যাচ্ছে বেশ কিছুটা উপর দিয়ে। তাদের ছায়া কাঁসাইয়ের কালো জলের ওপর পড়ছে। সন্ধে হয়ে আসছে। সেদিন আর খেলতে ইচ্ছে করছিল না আমার। 16 বছরের জীবনের জ্ঞানত অবস্থায় আমার প্রথম বিকেল, যেদিন খেলতে ইচ্ছে করেনি। সেই আমি যে কিনা বাংলা পরীক্ষা দিয়ে এই মাঠেই খেলে গিয়েছি, আজ অদ্ভুতভাবে এতটুকুও খেলতে ইচ্ছে করছে না। চোখ মেলে এক দৃষ্টে তাকিয়েছিলাম দূরের দিগন্তে। মনটা একদম ভালো নেই। শুধু মনে পড়ছে বাবার মুখ, একটা খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখ কাতর মুখে তাকিয়ে আছে বর্ষিয়ান হেডমাস্টারের মুখের দিকে। আপনি চাইলে স্যার ও সায়েন্সটা নিয়ে পড়তে পারে। কর্ণ, সবই তো বুঝলাম, কিন্তু নম্বরটা, ওটা তো ম্যাটার করে। আমি মাথা নিচু করলাম। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। পরীক্ষার পর প্রায় ধরেই নিয়েছিলাম যে সায়েন্স নেব। সেই মতো টিউশন, বই জোগাড় সব হয়েছিল, কিন্তু আমার একবারও মাথায় আসেনি নম্বরের কথা। আজ রেজাল্ট দেখতে সবাই আমাদের বাড়ি এসেছিল, কেননা আমাদের বাড়িতে কম্পিউটার ছিল। সবার নম্বর 75 থেকে 90%। আর সেখানে যখন দেখলাম আমার নম্বর এত কম, নিজেকে ভীষণ অসহায় লেগেছিল। 60%-এর আশেপাশে হলে তাও ঠিক ছিল, কিন্তু 54%, এটা অনেকটাই কম। না না, ও ও ও পারবে স্যার, ও পারবে। ওকে একটা সুযোগ করে দিন স্যার। লজ্জায় আমার মাথা হেট হয়ে গিয়েছিল। বাবাকে কারোর সামনে এভাবে ঝুঁকতে আমি কোনোদিন দেখিনি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল। নম্বর নিয়ে আমি কোনোদিনই সেরকম ভাবিনি, কিন্তু সেদিন বুঝেছিলাম ওটা জরুরি একটা জিনিস, অন্তত সম্মানের জন্য। হেড স্যার অনেকক্ষণ ভেবে আমার দিকে তাকিয়ে বলেছিলেন, কিরে সোমনাথ, তুই পারবি তো? আমি সেদিন কোনো কথা বলতে পারিনি, শুধু মাথা নিচু করে দুবার নাড়িয়েছিলাম।
জানি না কোন কনফিডেন্সে আমি সেদিন ওরকম মাথা নাড়িয়েছিলাম। হয়তো বাবার ওরকম কাতর মিনতি আমি সেদিন সহ্য করতে পারিনি বলেই বাবাকে একটা সম্মতিসূচক সান্ত্বনা জানিয়ে সেদিন হেড স্যার আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু আমি সেদিকে তাকাতে পারিনি। চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে এসেছিলাম স্যারের ঘর থেকে। তারপর বাবা বাড়ি চলে গেলে আমি একা একা সাইকেলটা নিয়ে চলে যাই কাঁসাইয়ের তীরে। ছোটবেলায় রামায়ণে সীতার পাতাল প্রবেশ পড়েছিলাম। ছোট থাকাকালীন এটা বুঝিনি যে পাতালে প্রবেশের আগে তার ঠিক কতটা কষ্ট হয়েছিল, কিন্তু সেদিন বিকেলে নদীর তীরে বসে সেই কষ্টের কিছুটা অংশ আমি অনুভব করেছিলাম। একটা অপরাধ বোধ ধীরে ধীরে আমাকে ঘিরে ধরেছিল। বাবার মাথা নিচু করে হেড স্যারের ঘর থেকে বেরিয়ে আসা দৃশ্যটা বড্ড কষ্ট দিচ্ছিল আমায়। এই কিরে, তুই এখানে বসে বসে কি করছিস বলতো? আর তোকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় মরছিলাম আমি এদিকে। তাকিয়ে দেখি লালু। সন্ধ্যা প্রায় নেমে গেছে। অন্ধকার নেমে এসে চুইয়ে পড়ছে কাঁসাইয়ের তীরে। একটা জোলো গন্ধ লেগে আছে সে অন্ধকারে। বাচ্চাগুলো খেলা শেষ করে নদীতে নেমে হাত পা ধুচ্ছে। নদীর জলে তরঙ্গ এসে আলতো ছুঁয়ে দিচ্ছে আশেপাশের মাটিকে। আমি আবার নদীর দিকে মুখ ফেরাই। লালু সাইকেলটা স্ট্যান্ড করে আমার পাশে এসে বসে, কাঁধে একটা হাত রেখে বলে, শোন, এত দুঃখ করিস না ভাই, সব ভালো হয়ে যাবে। দেখিস উচ্চ মাধ্যমিকে তোর নাম্বারটা সেরা আসবে, সেরা। ভাই, নিজেকে এতটা অপরাধী আমার আগে কখনো লাগেনি রে। বুঝতে পারছি ভাই, কিন্তু কি আর করা যাবে বলতো? এক কাজ কর, এর চেয়ে এরপরে বরং একদম তেরে ফুড়ে মন দিয়ে পড়াশোনা শুরু করে দে, কি বলিস? আমি আর কিছু বলি না, এক দৃষ্টি তাকিয়ে থাকি দূর দিগন্তে। ভাই বাড়ি চ। আরে কাকিমা দুশ্চিন্তা করছে তো নাকি? কোথাও তোকে খুঁজে না পেয়ে শেষে আমাকে এসে বললো তোকে খুঁজতে আসতে। চ ভাই চ, বলছি শোন, বাড়ি চ। সন্ধ্যা হয়ে গেছে, আমার বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তবু সাইকেল নিয়ে চললাম লালুর সঙ্গে। বাড়ি ঢুকলে পর লালু আমাকে রেখে চলে গেল। আমার কিছু ভালো লাগছিল না। কোনো মতে হাত পা ধুয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। এক মনে ফ্যানের দিকে তাকিয়ে আছি। সেটা হালকা স্পিডে ঘুরছে, আর আমার জীবনটা আজ এক ঝটকায় থমকে গেছে। মা একবার খেতে ডাকলো, কিন্তু গেলাম না। কিছুক্ষণ পর মা ঘরে এসে বলল, কিরে, খাবি না? না মা, আমার ভালো লাগছে না, তোমরা খাও। তোকে রেখে কি করে খাই বলতো? যা, বাবা ডাকছে, দেখা করে আয়। বাবা বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। আমি কাছে যেতে আমার দিকে না তাকিয়েই বলল, কিরে, দুঃখ হচ্ছে? দুঃখ করিস না, এরপর ভালো করে পড়াশোনা কর, এমন ভালো রেজাল্ট কর, তুই ঠিক পারবি, আমি জানি, আমার বিশ্বাস আছে তোর উপর। শুধু আজকের দিনটা কোনোদিনও ভুলবি না, কেমন? সিলিংয়ের দিক থেকে চোখ ফেরায়নি বাবা, বা চোখ ফেরালেও আমি দেখতে পাইনি। চুপ করে মাথা নামিয়ে সেদিন ফিরে এসেছিলাম। আজ এত বছর পরেও সেই দিনটাকে আমি ভুলিনি এবং কোনোদিন ভুলবও না। স্কুল শুরু হলো। সায়েন্সে আবার সব বন্ধুগুলো এক হলাম, শুধু জয় ছাড়া। কিন্তু আগের মতো দুষ্টুমি বা খেলা কোনোটা করারই সময় আর পেতাম না। মোটা মোটা বইগুলো হয়ে উঠল আমার ঘুমোতে যাওয়ার সঙ্গী। কিভাবে দিন কেটে যেত বুঝতেই পারতাম না। সকালবেলা টিউশন, তারপর স্কুল, তারপর আবার টিউশন, বাড়ি ফিরতে রাত হয়ে যেত।
আর এসে একটু বই ঘেটেই বিছানায় আবার গা এলিয়ে দিতাম। আর মাঝে মধ্যে শুধু একজনের কথা ভাবতাম, সেই মেয়েটার কথা। বাংলা আর ইংরেজি ক্লাস আমাদের সবার একসঙ্গে হতো প্রথম 2 পিরিয়ডে। তারপর আমরা যে যার মতো সায়েন্স, আর্টস বা কমার্সে ক্লাসে চলে যেতাম। ওই 2 পিরিয়ডই আমার জন্য বরাদ্দ ছিল মেয়েটাকে দেখতে পাওয়ার উদ্দেশ্যে। একদিকে মানিকবাবু মজা করাতে করাতে পড়াতেন, আর আমি আর চোখে এক দৃষ্টে দেখতাম মেয়েটার দিকে। সবাই যখন প্রাণ খোলা হাসিতে ব্যস্ত, মেয়েটা তখন আপন মনে তাকিয়ে থাকতো জানলার দিকে। আমার মনটা তখন খুব খারাপ হয়ে যেত। আহারে, মেয়েটার বুঝি ভীষণ কষ্ট। সেদিন রাত্রির বেলার কান্নার দৃশ্যটা বারবার মনে পড়ে যেত আমার। তবু মেয়েটা কোনোদিন আমার দিকে তাকায়নি। আর আমিও ওকে বুঝতে দিইনি যে ক্লাসে ঢুকলে সবার আগে আমার চোখ ওকেই খোঁজে। মাঝে মধ্যে আমি ক্লাসের আগে বা পরে মৈনাককে বলতাম, এই যা শিল্পার থেকে একটু জল নিয়ে আয়। আমি কোনোদিন জল আনতাম না ক্লাসে ইচ্ছে করে, মৈনাকও না। তারপর মৈনাক গিয়ে জল চাইতে শিল্পা জল দিত, কিন্তু কোনোদিন আমার দিকে তাকাতো না। আর কেন জানি না আমিও সরাসরি কথা বলতে সাহস পাইনি। জলের বোতলই ছিল আমার কাছে যোগাযোগের একমাত্র মাধ্যম। ক্লাস 11টা এভাবেই কেটেছিল, অপেক্ষা করে। পড়াশোনা, টিউশন আর ক্লাসের মাঝে ওই বাংলা ইংরেজি ক্লাসগুলো, আর মাঝে মধ্যে টিফিন পিরিয়ডে জয়ের কাছে দেখা করতে যাওয়ার নাম করে ওকে দেখতে যাওয়া। এভাবেই দিনগুলো কেটে গিয়েছিল। আমাদের মধ্যে নিস্তব্ধতা এভাবেই বিরহ যাপন করেছিল। এক মনে আমি ওকে দেখতাম, আর ও দেখত জানলা। মাঝখানে কয়েকটা বেঞ্চ গুনত, অপেক্ষার প্রহর। প্রায় 1 বছর আমাদের এই নীরবতা বোধ করি ভগবানেরও আর ভালো লাগলো না। 11-এর বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষার 2 দিন আগে যখন মনে পড়ল যে প্র্যাকটিক্যাল খাতাতে কিচ্ছু আঁকা হয়নি, তখন আমি লালু, মৈনাক, ফাল্গুনীদের বললাম যে পরের দিন স্কুলে একসাথে বসে ছবিগুলো সবাই মিলে এঁকে নেব। তাই পরীক্ষার আগের দিন স্কুলে এলাম। এখানে একটা কথা বলে রাখি, আমাদের স্কুলের একটা ব্যাপার আছে। সেটা হলো ওই একই ক্যাম্পাসে প্রাইমারি স্কুল, আমাদের স্কুল, আবার কলেজও আছে। মানে কেউ যদি মনে করে তাহলে একদম ছোট থেকে একদম বড় হওয়া পর্যন্ত একই জায়গায় পড়তে পারে। তো সেদিন ছিল আবার কলেজের ফেস্ট, তাই সাধারণত সেদিন স্কুলে সেরকম কেউ আসতো না। সত্যি বলতে ফেস্টের সময় বাইরের ছেলেমেয়েরা কলেজে আসে বলে আমাদের স্যারেরা মৌখিকভাবে সেদিন স্কুলে আসাটা একটু অ্যাভয়েড করতে বলতেন, বিশেষ করে মেয়েদের। আমাদের সায়েন্সের বাকি মেয়েদের এমনিতেও আঁকা হয়ে গিয়েছিল, তাই সেদিন ওরা কেউ আসেনি। আমাদের মতো কয়েকজন সিনিয়র ছেলে যারা ওই বয়সে নিজেদেরকে সলমান খান জাতীয় কিছু একটা ভাবতো, তারাই আসতো। আমাদের প্রথম ক্লাস বাংলা থাকে। আমরা আর্টস বিল্ডিংয়ে আমাদের ক্লাসে যেতেই বাকিরা বলল এমনিতেও কেউ আসবে না, তাই এখানেই বসে আঁকা যাক। আমি আঁকতে পারি না বলে আমার বেশিরভাগ ছবি লালু, মৈনাক এঁকে দিয়েছিল আগে, কিন্তু বেশ অনেকগুলো তখনও বাকি। লালু, মৈনাকদের নিজেদেরও অনেক ছবি বাকি বলে ওরা ব্যস্ত হয়ে পড়ল। আমি একটা পেন্সিল নিয়ে কোনো রকমে আঁকিবুকি কাটতে শুরু করলাম। যারা বাংলা মাধ্যম থেকে পড়েছে তারা জানে সে কি কষ্টের ব্যাপার। 4-5 নম্বরের জন্য আমাদের 40-50টা ছবি আঁকতে হতো। ছবি আঁকছি এমন সময় হঠাৎ চোখ পড়ল দরজার দিকে। একটা মেয়ে হেঁটে হেঁটে আসছে ক্লাসের দিকে। মেয়েটাকে চিনতেই আমার হার্টবিট মুহূর্তে বেড়ে গেল। শিল্পা। আমি খুব কষ্ট করে ওর দিক থেকে চোখ সরিয়ে আঁকতে শুরু করলাম আবার, কিন্তু বেশিক্ষণ আঁকতে পারলাম না। ক্লাসে সেরকম কাউকে না দেখতে পেয়ে শিল্পা মৈনাককে জিজ্ঞেস করছিল কেউ আসেনি কেন। ঠিক এই সময় আমার মাথায় একটা বুদ্ধি এলো, আচ্ছা যদি ওকে বলি কয়েকটা ছবি এঁকে দিতে। একটু ভয়ও পাচ্ছিলাম, কিন্তু শেষমেশ বলেই ফেললাম, মানে আমার অনেকগুলো ছবি আঁকা বাকি আছে।
তুই কটা ছবি এঁকে দিবি রে? আমার মাঝে মধ্যে আফসোস হয়, ইস, যদি আমাদের কাছে অতীতে ফিরে যাওয়ার সুযোগ থাকতো তাহলে হয়তো আমি সেই দিনের ওই মুহূর্তটাতে বারবার ফিরে যেতে চাইতাম। উফ, সে কি মুহূর্ত! সেই প্রথমবার দুটো কোমল স্নিগ্ধ চোখ চশমার ফাঁক দিয়ে তাকিয়েছিল একটা ক্যাবলাকান্ত ডান পিটে ছেলের দিকে। আমার হার্টবিট 10 মিনিটের মধ্যেও স্বাভাবিক হয়নি। মেয়েটি কিছু না বলে আমার কাছ থেকে ইশারায় পেন্সিল আর আঁকার পাতা চেয়ে নিয়ে আপন মনে আঁকতে শুরু করেছিল বই দেখে। আঁকার মাঝে আমি প্রশ্ন করেছিলাম, তুই আজ স্কুলে এসেছিস কেন? স্যারেরা তো তোদেরকে আসতে মানা করেছিল, কলেজে তো ফেস্ট আছে, কারোর আজকে ক্লাস হবে না। কোনো উত্তর না দিয়ে আপন মনে এঁকে গিয়েছিল মেয়েটি। সেদিন কোনো ক্লাস হলো না। আঁকা শেষ হতে আমি ওকে বলেছিলাম, চল তোকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। সেই প্রথম শিল্পা আমার কোনো কথার উত্তর দিয়েছিল। আমার সঙ্গে বলা প্রথম কথা। আমি চলে যেতে পারবো, তোকে যেতে হবে না। না, যাস না। কলেজ ফেস্টে বিভিন্ন ধরনের ছেলেপিলে আসে, আমার ভালো লাগেনি ওকে একা ছাড়তে। ও সাইকেলটা নিয়ে আমার পাশাপাশি হাঁটছিল, কিন্তু কোনো কথা বলেনি। শেষে গেটের কাছে ওকে ছেড়ে দেওয়ার সময় বলেছিলাম থ্যাঙ্কস। ও কোনো উত্তর না দিয়ে সাইকেল করে চলে গিয়েছিল। জানেন তো, মাঝে মধ্যে আমার মনে হয় কখনো কখনো কিছু ভুল করাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? সেদিন যদি শিল্পা ভুল করে স্কুলে না আসতো তাহলে হয়তো আমার সঙ্গে ওর কথার শুরুটা আর কখনো হতোই না। দুটো বেঞ্চের মাঝে দূরত্বটা আর কখনো হয়তো কমতোই না। সেদিন মনে মনে হেসেছিলাম আমি। একটা প্রশান্তি এসে লজ্জা দিয়ে গিয়েছিল আমার কিশোর মনকে। ক্লাস 12-এ আমি বাংলা ইংরেজি টিউশন চেঞ্জ করলাম। এবার আমি আর শিল্পা এক টিউশনে। সব সময় এক দৃষ্টে আমি ওর দিকে তাকিয়ে থাকতাম। বড় ভালো লাগতো চোখ দুটো। কি অদ্ভুতভাবে বায়োলজি প্র্যাকটিক্যাল পর আর কখনো কথাই হয়নি ওর সঙ্গে। দু চোখ মেলে দেখতাম ওকে। ও আমার তাকানো ধরতে পারতো কিনা জানি না, হয়তো বুঝতে পারতো, কিন্তু তাও কখনো কিছু বলতো না। ক্লাস 10-এর সেই আমি আস্তে আস্তে হারিয়ে গেলাম। মৈনাক লালুদের সঙ্গে সেই ঘোরা, খেলা, বেড়ানো সব বন্ধ হয়ে গেল। যদিও মাঝে মধ্যে খেলতাম, তবুও আগের মতো আর কিছুই রইল না। জীবন জুড়ে তখন শুধুই পড়াশোনা আর পড়াশোনা। টিউশন, স্কুল আর মোটা মোটা বইয়ের চাপে চাপা পড়ল আমার কৈশোর বেলা। শুরু হলো আমার যুবক বেলা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজও মাঝে মধ্যে ভুল করে যদি স্মৃতির ভাণ্ডার এক আধবার মনের জানালায় এসে উঁকি দেয়, তাহলে ভাবি পৃথিবীর সবচেয়ে অবাক করার জিনিস হলো জীবন। সে যে কখন কোন দিকে কিভাবে বয়ে যাবে, নদীর গতিপথের থেকেও তা ঠাহর করা কোটি গুণ কঠিন। সেদিনের সেই দুরন্ত কিশোর রাহুলকে আমি হঠাৎ করেই হারিয়ে ফেলেছিলাম। মাধ্যমিকের রেজাল্টের দিন রাত্রিরে বালিশ ভেজানো কান্না আমার সেই হারিয়ে ফেলার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল। পড়াশোনা, টিউশন আর স্কুলের গণ্ডির ভাগ গলে 11টা কখন যে কিভাবে কেটে গেল তা বুঝতে পারলাম না। শুধু একটা জিনিস বুঝতে পারলাম যে আমার মাথায় একটা অদৃশ্য বোঝা এসে ভর করেছে, আর সেই বোঝার নাম হলো কর্তব্য। 12-এ উঠলাম। বাবার সেদিন হেড স্যারের ঘরে বসে সেই আকুতির দাম আমি দেবই, এই পণ করলাম। তার জন্য আমায় যা যা করতে হবে আমি করব। আগেই বলেছি বাংলা আর ইংরেজি টিউশনটা চেঞ্জ করলাম, আর নতুন টিউশনে 11 থেকেই শিল্পা পড়তো। সুতরাং ওই টিউশনগুলোতে আমাদের দুজনের দেখা হতো।
দুজন না বলে আমার ওর সঙ্গে দেখা হতো বলাটা বোধহয় বেশি যুক্তিযুক্ত, কারণ দেখতাম শুধু আমি। ও চশমার ফাঁক দিয়ে খাতা আর বইয়ের দিকে তাকানো ছাড়া আর কিচ্ছু দেখতো না। বাংলা টিউশন থাকলে আমি ডাকবাংলা মোড়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকতাম। ও সাইকেল নিয়ে চলে গেলে তবে আমি ওর পেছন পেছন যেতাম, এবং এসব কেউ জানতো না, মৈনাকরাও না। ওই দুখানা টিউশন সপ্তাহে 4 দিন সকালে থাকতো, বাকি দিন সকালে আমার অন্য টিউশন থাকতো। আমার ম্যাথ টিউশনের দিন ওর ভূগোল টিউশন থাকতো। আমি সেদিনও ডাকবাংলা মোড়ে দাঁড়িয়ে থাকতাম, আর ও চলে গেলে তবে আমি যেতাম। এরকম লুকিয়ে দেখতে দেখতেই একদিন হঠাৎ বুঝলাম ওকে রোজ দেখাটা আমার অভ্যেস হয়ে গিয়েছে। সেদিনটা আমার খুব ভালো করে মনে আছে। আজ এত বড় হয়ে বুঝি, যেমন অন্ধকার না থাকলে আমরা আলোর মর্ম বুঝতাম না, ঠিক সেরকমই একজন মানুষের অনুপস্থিতি না থাকলে তার উপস্থিতি যে কতটা আমাদের আনন্দ দেয় সেটাও বুঝতাম না। ডাকবাংলা মোড়ে একটা জেরক্সের দোকানের পাশে এমনভাবে দাঁড়িয়ে আছি যে শিল্পা যেদিক থেকে আসবে সেদিক থেকে আমাকে দেখা যাবে না। আপন মনে ওর কথা ভাবছিলাম। হঠাৎ খেয়াল করলাম প্রায় 15 মিনিট হয়ে গেল, অথচ ও আসেনি। ব্যাপার কি? অন্যদিন তো এতক্ষণে ও চলে আসে, আজ হঠাৎ কি এমন হলো? আরও 5 মিনিট কেটে গেল। এবার অস্বস্তিটা আরও বেড়ে গেল আমার। মনটা কেমন যেন করে উঠল। শরীর খারাপ করলো নাকি? আর 5 মিনিট অপেক্ষা করলে টিউশন শুরু হয়ে যাবে। এমনিতে আমি কিছুটা সময় হাতে করেই বেরোই, কিন্তু এতটা দেরি হয়ে গেলে মুশকিল। আমার বুকটা টিপটিপ করছে। কোনো মতে সাইকেলটা হাতে নিলাম আমি। একটু পিছিয়ে গিয়ে দেখে আসবো নাকি? না, আর দেরি করা যাবে না। ও যেদিক থেকে আসে সেদিকে তাকালাম, আর দেখতে পেলাম ও আসছে। যাক, আমার ধরে প্রাণ এলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু এ কি, ও হেঁটে আসছে কেন? আমি পিছিয়ে এলাম যাতে ও আমাকে না দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই ও ডাকবাংলা মোড় পেরিয়ে পেট্রোল পাম্প পেরোতে যাবে। ঠিক সেই সময় বুঝলাম ওর সাইকেলে কিছু একটা সমস্যা হয়েছে। এতটা রাস্তা ও কি তবে হেঁটে যাবে? মনে মনে প্রমাদ গুনলাম। সে কি হবে এবার? ও অনেকটা এগিয়ে গেছে। আমি বুঝতে পারলাম না কি করব। কিছুক্ষণ ভেবে আস্তে আস্তে সাইকেলে প্যাডেল করলাম। সেদিন আমার অঙ্ক টিউশন, সুতরাং দেরি করলে একটু সমস্যা হবে। আর গোপবাবু এমনিতেও ভীষণ পাংচুয়াল একজন মানুষ। আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে ওর পাশে গেলাম। এমন ভাব করলাম যেন আমি ওকে হঠাৎ দেখছি রাস্তায়। একটা পা রাস্তায় দিয়ে বললাম, কিরে, তোর সাইকেলের আবার কি হলো? এই তো চেইনটা পড়ে গেছে, উঠছে না। তো তুলে নে, পারছিস না? ও কিছু বলল না, মাথা নাড়ালো। বুঝলাম ও ব্যর্থ হয়েছে। আমার হার্টবিট ততক্ষণে অনেকটা বেড়ে গেছে। ও সামনে এলেই আমার হার্টবিট সবসময় বেড়েই যায়। আমি সাইকেল থেকে নেমে পড়লাম, তারপর গুঁড়ি হয়ে চেনে হাত দিলাম। আমার মাত্র মিনিট খানেক লাগলো সিদ্ধ হস্তে ওটাকে ঠিক করতে। চেন ঠিক করে আমি বললাম, দেখ তো এবার ঠিক লাগছে কিনা। ও প্যাডেল করে মাথা নাড়ল। আমি আর কিছু মুহূর্ত না দাঁড়িয়ে বললাম, আচ্ছা আমি চলি রে, টিউশনে দেরি হয়ে যাচ্ছে। বাইকের মতো স্পিডে সাইকেল ছুটিয়ে অনেকটা দূরে এসে মুখ ঘুরিয়ে দেখলাম ওকে দূর থেকে একটা বিন্দুর মতো লাগছে। হঠাৎ আমি খেয়াল করলাম আমি ওর মুখের দিকে আজ তাকাতে পারিনি। আচ্ছা, কাউকে ভালো লাগলে কি তার মুখের দিকে তাকাতে লজ্জা করে? কে জানে। আমি ছুট দিলাম সাইকেল নিয়ে আরো জোরে। টিউশনে দেরি করা যাবে না। সেদিন আমার কাছে একটা জিনিস বুঝতে আর বাকি থাকেনি যে শিল্পার মুখের দিকে তাকাতে আমার লজ্জা করে। তারপরে 3 দিন শিল্পার টিউশন বা স্কুল কোনোটাতেই আসেনি। স্মৃতির কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওর শরীর ভালো ছিল না। সেই 3 দিন আমার জীবনের মন খারাপের দিনগুলোর মধ্যে অন্যতম ছিল।
কাঁসাইয়ের তীরে বসেছিলাম, টিউশন নেই, বিকেল শেষ হয়ে সন্ধে হব হব করছে। এক মনে শিল্পার কথা ভাবছিলাম। 3 দিন মাত্র দেখিনি ওকে, অথচ মনে হচ্ছে যেন 1 যুগ দেখিনি। 1 বছরের মধ্যে আমার সঙ্গে ওর কথা হয়েছে মাত্র 2 বার, তবে 2 চোখ ভরে রোজ দেখেছি ওকে। আমার চোখের অভ্যেস হয়ে গিয়েছিল। এই 3 দিনে আমার চোখ আর মন কোনোটাই ভালো নেই। আজ নদীর তীরে একা একা বসে বুঝতে পেরেছি যে শিল্পা আমার একটা অদ্ভুত অভ্যেসে পরিণত হয়েছে। মৈনাক, লালু, জয়, ফাল্গুনী, সম্রাট, রিজু আমার কত ভালো বন্ধু। 1 বছর আগেও একসঙ্গে কত খেলেছি, অথচ এখন আর সেরকম রোজ কথা হয় না। খেলা তো দূরে থাক, সত্যি বলতে ওরাও ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও। আগে আমি কখনো এভাবে নদীর তীরে একা একা বসতাম না, কিন্তু এখন মাঝে মধ্যে বসে আকাশ পাতাল ভাবি। সেই ভাবনার মধ্যে একটা আদুরে সিংহাসন বিরাজ করে বসে থাকে শিল্পা। ভীষণ সাধারণ একটা মেয়ে, না বলিউড সিনেমার নায়িকাদের মতো ও আমার জীবনে হুট করে চলে আসেনি। ওকে বরঞ্চ বলা যেতে পারে ডিজনির সিনেমার নায়িকাগুলোর মতো। শিল্পা সেই সব মানুষদের মধ্যে পড়ে যাদের সাধারণত্বই তাদেরকে অসাধারণ করে তোলে, যারা নিজেরা সমস্যায় থাকলেও অন্যের সমস্যায় সব সময় এগিয়ে আসে। সত্যিই তো, আজকের দিনে দাঁড়িয়ে কজনই বা খুব সাধারণভাবে জীবনযাপন করে বলুন তো? দেখবেন সহজ সরলতা একটা সময় সুপার পাওয়ারের মতো হয়ে যাবে। শিল্পার মধ্যে সেই সুপার পাওয়ার আছে। চশমার ফ্রেমের মধ্যে একটা সহজ সরল অথচ গভীর দৃষ্টি লুকিয়ে আছে। সেই দৃষ্টির ভেতরে যেতে আমার ভীষণ ইচ্ছে হয়। আমার মন সব সময় ওই দৃষ্টি আবিষ্কার করতে চায়। টানা টানা চোখের ওপর টানা টানা ভ্রু আর মিষ্টি একটা ঠোঁট ওকে ভীষণ অসাধারণ করে তোলে। শ্যামবর্ণা গায়ের রং, একটা লম্বা বেনি আর খুব সাধারণ সবুজ একটা কুর্তি ওকে মুহূর্তে করে তোলে ডিজনির সিনেমার সেই নায়িকাগুলোর মতো। আমি হারিয়ে যাই ওই অসাধারণত্বের মাঝে। আমি হারিয়ে যেতেও চাই। আমার কি তবে ওকে এসব অনুভূতির কথা জানানো উচিত? সন্ধে হয়ে গেছে, ঠান্ডা পড়তে শুরু করেছে। আমি উঠে পড়লাম নদীর তীর থেকে। এখানে পুজো আসার কিছুদিন আগে থেকেই শীতের একটা আমেজ শুরু হয়ে যায়। এখন পরিবেশে হালকা একটা জৌলো গন্ধ লেগে আছে, তার সঙ্গে হালকা শীত। সাইকেলে প্যাডেল করতে শুরু করলাম। বাড়ি গিয়ে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে আর বায়োলজি পড়তে হবে। এরপর প্রায় 2 মাস ধরে আমি শুধু ভাবছি আর ভাবছি, কিন্তু সে ভাবনার কোনো শেষ নেই। এখন রোজ শিল্পাকে দেখি চশমার ফাঁক দিয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকে বা স্কুলে জানালা দিয়ে বাইরে। কারোর সঙ্গে সেরকম কথা বলে না। ও ভীষণ চুপচাপ, একটু বেশি। আমার ঠিক উল্টো। আমি স্কুলে গিয়ে ভীষণ মজা করি, স্মৃতিকণা, অর্পিতারাও কত মজা করে, অথচ শিল্পাকে দেখতাম হয় পড়তে নয়তো জানালার দিকে তাকিয়ে থাকতে। আমি মাঝে মধ্যে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। জানি না ও বুঝতে পারত কিনা, কিন্তু বাকিরা হয়তো অনেকেই টের পেয়েছিল। স্মৃতিকণাকে একদিন জিজ্ঞেস করলাম, এই শোন। স্মৃতিকণা একটু আড়াল হয়ে আমার দিকে আসলো। টিফিন চলছে, সবাই খেলছে, খাচ্ছে, আর আমি ভাবছি, যে ভাবনার কোনো শেষ নেই। জানি না আদেও শেষ হবে কিনা। এই তোকে একটা কথা বলছি, প্লিজ কাউকে বলবি না ভাই। না না, বলবো না, বল। আচ্ছা, শিল্পার কদিন পরে জন্মদিন না? আগের বছর কবে যেন ক্লাসে ওকে কে একটা জন্মদিনে উইশ করেছিল। আমার মনে আছে এই সময়তেই, তবে তারিখ মনে নেই। শিল্পা? কেন বলতো? না না, এমনি। না, এমনি এমনি তো নয়। ব্যাপারটা কি রে, পছন্দ নাকি ওকে? মানে না না, সেরকম কিছু না, এমনি।
বুঝতে পেরেছি। দেখ ভাই, তুই যা ভাবছিস তা নয়। এই তুই চুপ কর তো, আমি খোঁজ নিয়ে বলছি, দাঁড়া। স্মৃতি চলে যায়। একটু পরে আবার এসে বলে, এই মাসের 26 তারিখ। থ্যাংক ইউ ভাই। 26 তারিখ। মনে মনে কয়েকবার আওড়ে নি তারিখটা। তবে একটা কথা রাহুল, ওর মামি কিন্তু খুব রাগী মানুষ। কিছু হলে তোকে না, ওকে মেরে ফেলবে। তাই যা করবি খুব সাবধানে। আমি বুঝতে পেরেছি তোর ওকে পছন্দ হয়েছে। আমি অনেকদিন ধরে এই লক্ষ্য করছি, তুই ওর দিকে তাকিয়ে থাকিস। আমি কিছু না বলে একটু হেসে ক্লাসে ফিরে যাই। আমার মাথায় একটা তারিখ বারবার ঘুরতে থাকে, 26শে অক্টোবর। না, ওই দিন কিছু একটা করতেই হবে। কিন্তু এর ফল যদি ভালো না হয়, যদি আমার জন্য শেষমেশ ওকেই মার খেতে হয়। হঠাৎ সেই রাতের কথা মনে পড়ে যায় আমার। তার সঙ্গে মনে পড়ে যায় দেবিকার বলা কথাগুলো। কোনো একটা ছেলে শিল্পাকে প্রপোজ করেছিল বলে সে রাতে ওকে প্রচুর বকেছিল ওর মামা মামি। ও মন খারাপ করে রাস্তায় বেরিয়ে এসেছিল। সে রাতে শিল্পার কান্নাটা মনে পড়তে ভীষণ কষ্ট হয় আমার। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তাহলে কি আমি কোনোদিন ওকে বলতে পারবো না যে ওকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়? আমি কোনোদিন লজ্জার মাথা খেয়ে ওর চোখের গভীরে তাকাতে পারবো না? আমি কি ওকে বলতে পারবো না ওর প্রতি আমার একটা অদ্ভুত অনুভূতি জন্মেছে? আচ্ছা, এই অনুভূতির নামই কি ভালোবাসা? ছাব্বিশে অক্টোবর, শিল্পার জন্মদিন। আচ্ছা, কি করবে সোমনাথ শিল্পার জন্মদিনে? শিল্পাকে দেখলে ওর হার্টবিট বেড়ে যায়। কেন? কেন ওর গভীর চোখে তাকাতে পারে না সোমনাথ? সোমনাথের মনে ঠিক কোন অনুভূতি জন্মেছে? আচ্ছা, সেই অদ্ভুত অনুভূতি কি ভালোবাসা? ঠিক কোন অনুভূতিটাকে প্রেম বলে? কিশোর সোমনাথ কি পারবে তার প্রেমের অনুভূতিকে সঠিকভাবে উপলব্ধি করতে? জানতে হলে অপেক্ষা করুন আগামী সপ্তাহের শুক্রবার, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন আসছে আমাদের কথার 3য় পর্ব। আজ গল্প পাঠে ও কথকের ভূমিকায় ছিলাম আমি বিপ্রদীপ। বিভিন্ন চরিত্রে আর্য, সৌভিক, প্রীতম, তৃষা, তানিশা, মৌপিয়া ও সায়নী। স্ক্রিপ্টিং সৌমাভ ও বিপ্রদীপ। ভূমিকা সৌমাভ। পোস্টার মোনালিসা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে বিপ্রদীপ। গান প্রতীক। গ্রাফিক্স সৈকত। সামগ্রিক পরিচালনা টিম কল্পনা বিলাসী, সৌভিক, সৌমাভ ও বিপ্রদীপ। আমাদের গল্প কেমন লাগলো তা প্লিজ জানান কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। শুভরাত্রি।